শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় গৃহ সামগ্রী ক্রয়, অর্থাৎ গৃহ সামগ্রী কিভাবে কিনতে হয় বা কেনার প্রয়োজনীয়তা, কি কি বিষয় বিবেচনা করা দরকার কেনার আগে, এগুলো সার্বিক দিক সম্পর্কে আমরা আজকে জানব। তো আমরা প্রথমে দেখি যে গৃহ সামগ্রী কি। গৃহ, যেখানে আমরা বসবাস করি, গৃহ ছাড়া কিন্তু আমরা কেউ বাস করতে পারি না। গৃহের বাইরে কিন্তু বাস করা আসলে সম্ভব না। তো এই গৃহে বাস করার জন্য বা গৃহে বাস উপযোগী করার জন্য এবং সুন্দর এবং স্বাভাবিকভাবে জীবনযাপন বা জীবন ধারণ করার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন হয়, অর্থাৎ গৃহে বসবাসের জন্য সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাত্রা পরিচালনার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন হয় সেগুলাকেই কিন্তু আমরা গৃহ সামগ্রী বলে থাকি। অর্থাৎ গৃহে ব্যবহৃত সামগ্রী আমাদের প্রতিনিয়ত ব্যবহারের জন্য এবং সঠিকভাবে জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য আমরা গৃহে যে সমস্ত সামগ্রী ব্যবহার করে থাকি সেগুলাই হচ্ছে গৃহ সামগ্রী। তো এই গৃহ সামগ্রী আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের সামগ্রী কিনে থাকি বা বিভিন্ন জিনিসপত্র কিনে থাকি আমাদের প্রয়োজন অনুযায়ী। তো এই গৃহ সামগ্রী বা গৃহের জিনিসপত্র কেনার জন্য কিছু নীতি রয়েছে। অর্থাৎ ইচ্ছা মতো যদি আমরা জিনিসপত্র বা এই সামগ্রী কিনতে থাকি তাহলে কিন্তু সেটা প্রয়োজনীয় চাহিদা পূরণ করার বদলে আরো গৃহে বিশৃঙ্খলার সৃষ্টি করে বা অন্যান্য সমস্যার সৃষ্টি করে। তো আমরা একটু দেখব এখন যে গৃহ সামগ্রী ক্রয়ের নীতিগুলো কি কি। গৃহ সামগ্রী ক্রয়ের নীতি। তো তার আগে আমরা একটু গৃহে আমরা সাধারণত কি কি সামগ্রী ব্যবহার করে থাকি সেগুলা সম্পর্কে একটু জেনে নেই। তোমরা এগুলা সবাই জানো এবং সবার গৃহেই এই সাধারণ প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থেকে থাকে। তারপরও আমি একটু বলছি। রান্নার সামগ্রী হিসেবে আমরা হাঁড়ি পাতিল, দা বটি, ছুরি, তারপর গ্লাস, পানির জগ, ব্লেন্ডার, রান্নার চুলা, এগুলা কি রান্নার সামগ্রী হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এরপরে আছে খাবার কাজের সামগ্রী, অর্থাৎ খাওয়ার জন্য আমরা যে যে সামগ্রীগুলো ব্যবহার করি এর মধ্যে তোমার গ্লাস, প্লেট, পানির জগ, চামচ, কাঁটা চামচ, এই ধরনের জিনিসপত্র। তারপর ডাইনিং টেবিল, এটাও কিন্তু খাওয়ার সামগ্রীর মধ্যে পড়ে। এরপর আছে ধোয়া ও পরিষ্কার করার সামগ্রী, অর্থাৎ গৃহে ব্যবহৃত সব ধরনেরই সামগ্রী কিন্তু ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার হয়। তো এগুলো ধোয়া বা পরিষ্কার করার জন্য যে ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয়, যেমন বিভিন্ন ধরনের ব্রাশ, মোছার জন্য কাপড় বা ন্যাপকিন, ধোয়ার জন্য বিভিন্ন ধরনের সামগ্রী, যেমন ডিশ ওয়াশার, সেটা বার হতে পারে, লিকুইড হতে পারে, এই টাইপের জিনিস। এরপর আছে লন্ড্রির কাজের সামগ্রী, কাপড় ধোয়ার বা কাপড় পরিষ্কার, পোশাক পরিচ্ছন্ন রাখার জন্য আমরা যে ধরনের সামগ্রীগুলো ব্যবহার করি সেগুলো লন্ড্রির সামগ্রী হিসেবে পরিচিত। যেমন বিভিন্ন ধরনের ডিটারজেন্ট হতে পারে, তারপর কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন, বালতি, মগ, পানি সরবরাহের সরঞ্জাম বা পানির কল, এগুলো কিন্তু লন্ড্রির কাজের সামগ্রী। এরপর আছে সেলাইয়ের সামগ্রী। কোনো পোশাক তৈরি করতে বা কোনো পোশাক মেরামত করতে গেলে কি বা অনেক সময় দেখা যায় বিভিন্ন পোশাককে আমরা নকশা করার জন্য সেলাই করে থাকি।
এই সেলাই করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলোর মধ্যে আছে সুচ, সুতা, মেশিন, তারপর সেলাই করার যে ফ্রেম, এগুলো সবই কিন্তু সেলাই করার সামগ্রী। এরপর আছে বাগান করার সামগ্রী। অনেকের বাগান করার শখ থাকে, গার্ডেনিং করা যেটাকে বলা হয়। তো যদি বাড়ির আশেপাশে জায়গা থাকে বা এখন জায়গা না থাকলেও অনেকে বাড়ির ব্যালকনিতে বা ছাদে এই বাগান করার ব্যবস্থা করে বা বাগান করার শখটা এভাবে পূরণ করে। তো এই বাগান করার সামগ্রীর মধ্যে আছে পানি দেওয়ার ঝাঁঝরি, তারপর হচ্ছে আগাছা পরিষ্কার করার যন্ত্র, এই জিনিসগুলো আর কি, মানে বাগান করার জন্য যে সমস্ত সামগ্রীগুলো দরকার হয়। এরপর আছে পড়ালেখার সামগ্রী। এটা আমরা সবাই জানি, বই, খাতা, কলম, পড়ার টেবিল, এগুলো কিন্তু পড়ালেখার সামগ্রীর মধ্যে অন্তর্ভুক্ত। এরপর অন্যান্য সামগ্রীর মধ্যে আছে প্রত্যেকটা বাড়িতে যে জিনিসটা থাকা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার বক্স বা ফার্স্ট এইড বক্স যেটাকে বলা হয়। এটা আসলে সব পরিবারেই বা সব গৃহেই থাকা অত্যন্ত জরুরি, কারণ আমরা জানি না কখন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন আমরা হব। তো এই অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি বা দুর্ঘটনা, এগুলাতে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসার বক্স সব গৃহে থাকা অত্যন্ত জরুরি। এগুলা ছাড়াও আরও কিন্তু অনেক ধরনের সামগ্রী রয়েছে, যেমন আমরা ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুলদানি ব্যবহার করি, তাতে ফুল সাজিয়ে রাখি। ওয়ালে বিভিন্ন ধরনের ওয়ালমেট বা বিভিন্ন ডেকোরেশনের জিনিসপত্র রাখি, যেটা ঘরের সৌন্দর্য বাড়ায়। এগুলো কিন্তু গৃহ সামগ্রীর অন্তর্ভুক্ত। এছাড়াও আরও আছে বিভিন্ন ধরনের সাজসজ্জার সরঞ্জাম, যেগুলো আমরা গৃহ সাজানোর জন্য ব্যবহার করি। বিভিন্ন ধরনের লাইট, তারপর গরমে যে এসি বা ফ্যান ব্যবহার করা হয়, এগুলো সবই কিন্তু গৃহ সামগ্রীর অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীরা, আমরা একটু দেখি যে গৃহ সামগ্রী ক্রয়ের নীতিগুলো কি কি। প্রথমেই প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা অর্থাৎ আমরা যখন গৃহের কোনো সামগ্রী ক্রয়ের জন্য যাব বা ক্রয়ের চিন্তা করব, বা যদি আমাদের গৃহে কোনো একটা সামগ্রীর প্রয়োজন হয়, তাহলে আমাদের প্রথমে যেটা চিন্তা করতে হবে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা। অর্থাৎ আমরা যে সামগ্রীগুলো কিনব সেটার অবশ্যই আগে একটা তালিকা করে নিতে হবে। তা না হলে যদি আমরা তালিকা না করে বাজারে কিনতে যাই, তাহলে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হয়তো বা আমাদের কেনা হবে না, অন্য একটা জিনিস দেখে পছন্দ হলো সেটা আমরা কিনে ফেলব। সেক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসটার চাহিদা কিন্তু পূরণ হবে না, এবং মাঝে মাঝে এমনও হয় যে প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে আমরা অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি, যেটা আসলে গৃহে দরকার না। এটাতে গৃহের সৌন্দর্য কিন্তু আরো নষ্ট হয়। এজন্য প্রথমেই আমাদেরকে তালিকা করে নিতে হবে যে কোন কোন জিনিসগুলো আমাদের জরুরি বা এখনই কেনা দরকার। কারণ তালিকা করা হলে এই প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে যদি আমরা গৃহ সামগ্রীগুলো কিনতে পারি, তাহলে আমরা প্রয়োজনীয় চাহিদাটা খুব সহজেই পূরণ করতে পারব। আমি একটা উদাহরণ দিই। যদি একটা গৃহে পানির জগ এবং ফুলদানি, এই দুইটা জিনিস যদি কেনার প্রয়োজন হয়, তো আমরা একটা তালিকা করলাম। ফুলদানি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে পানির জগ। এখন আমাদের দেখতে হবে এই দুইটা জিনিসের মধ্যে কোন জিনিসটা বেশি জরুরি। যদি পানির জগের প্রয়োজন হয়ে থাকে, তাহলে পানির জগ ছাড়া কিন্তু আসলে সুন্দরভাবে জীবনযাত্রা বা জীবন ধারণ করা সম্ভব না, বা স্বাভাবিকভাবে জীবনযাপন করা সম্ভব না। কিন্তু যদি ফুলদানি 1 সপ্তাহ পরে কেনা হয় বা 1 মাস পরে কেনা হয়, সেটাতে কিন্তু খুব বেশি কোনো সমস্যা হয় না। এই জন্য আমাদেরকে আগেই তালিকা করে নিতে হবে
এবং দেখতে হবে কোন জিনিসটা বেশি প্রয়োজন। প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমাদেরকে জিনিসপত্র বা সামগ্রী কিনতে হবে। যে জিনিসটা কয়েকদিন পরে কিনলেও চলবে সেটা লিস্টের নিচের দিকে রাখতে হবে, আর যে জিনিসটা বেশি প্রয়োজন, খুবই ইমার্জেন্সি, না হলে কোনোভাবেই সম্ভব না বা কোনোভাবে চলবে না, সেই জিনিসগুলো আমরা আগে কেনার চেষ্টা করব এবং সেগুলোকে আমরা লিস্টের আগে রাখবো। তাহলে আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো সহজেই পূরণ করা সম্ভব হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ক্রয় পরিকল্পনা। ক্রয় পরিকল্পনা অর্থাৎ গৃহ সামগ্রী, প্রথমে তো আমরা তালিকা তৈরি করলাম, এরপরে যেটা করতে হবে ক্রয় পরিকল্পনা। তালিকা তৈরি করার পর তালিকা অনুযায়ী, লিস্ট অনুযায়ী আমাদের দেখতে হবে যে কি কি জিনিস আমাদের আগে কেনা প্রয়োজন। এরপরে সেই জিনিসগুলো কেনার পরিকল্পনা করতে হবে বা ক্রয় পরিকল্পনা করতে হবে। এক্ষেত্রে পরিবারের আকার, ব্যবহারিক সুবিধা বা অন্যান্য সার্বিক দিক বিবেচনা করে আমাদের ক্রয় পরিকল্পনা করতে হবে। যেমন যদি একটা চুলা কেনার পরিকল্পনা আমরা করি, তাহলে আমাদের দেখতে হবে যে পরিবারের সদস্য সংখ্যা কেমন, অর্থাৎ ছোট পরিবার নাকি বড় পরিবার। যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, বড় পরিবার বা যৌথ পরিবার হয়, তাহলে সিঙ্গেল চুলা না কিনে যদি আমরা ডাবল বার্নারের চুলা বা 3টা বা 4টা চুলার বার্নারের যে চুলাগুলো পাওয়া যায় সেগুলো যদি আমরা কিনি, তাহলে অল্প সময়ে আমরা অনেক বেশি রান্নাবান্না করতে পারবো। কিন্তু বড় পরিবারে যদি আমরা ছোট এক বার্নারের চুলা কিনি, তাহলে সেটা আমাদেরকে কিন্তু রান্নার জন্য অনেক বেশি সময় দিতে হবে। এজন্য ক্রয় পরিকল্পনায় আমাদের খেয়াল রাখতে হবে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্যদের বয়স, তারপর সার্বিক অবস্থা, এগুলো সব কিছু বিবেচনা করে আমাদের ক্রয় পরিকল্পনা করতে হবে। আবার দেখা যাচ্ছে পারিপার্শ্বিক অবস্থার দিক দিয়ে যদি গ্রামের কোনো গৃহের জন্য চুলা কেনা হয়, তাহলে সেক্ষেত্রে যদি গ্যাসের চুলা কেনা হয়, তাহলে গ্যাসের চুলার যে গ্যাস ব্যবহৃত হয় এই সিলিন্ডারটা গ্রাম অঞ্চলে কিন্তু অ্যাভেলেবেল নাও হতে পারে। এজন্য গ্রাম অঞ্চলের গ্যাসের চুলার চেয়ে কাঠের চুলা বা কাঠ দিয়ে জ্বালানো হয় যে চুলাগুলা, এগুলা কেনা কিন্তু যথেষ্ট সুবিধাজনক। কারণ গ্রাম অঞ্চলে কাঠ বা এই জ্বালানি কিন্তু খুব সহজেই পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আবার গ্যাসের সিলিন্ডার বা গ্যাস সচরাচর পাওয়া নাও যেতে পারে। আবার একইভাবে যদি শহরের কোনো বাড়ির জন্য বা শহরের কোনো গৃহের জন্য যদি আমরা মাটির চুলা বা কাঠের জ্বালানি চুলা নির্বাচন করি বা কিনি, তাহলে কিন্তু এই শহরে আবার এই কাঠ বা জ্বালানিটা পাওয়া কিন্তু যথেষ্ট কষ্টকর হয়ে যাবে। এজন্য আমাদের ক্রয় পরিকল্পনার সময় খেয়াল রাখতে হবে সার্বিক পরিবেশ পরিস্থিতি, পরিবারের ধরন, পরিবারের আকার, পরিবারের সদস্যদের বয়স, পরিবারের সদস্যদের রুচি, চাহিদা, প্রয়োজনীয়তা, এগুলো সব কিছু বিবেচনা করে আমাদের ক্রয় পরিকল্পনা করতে হবে। এরপরে যেটা খেয়াল রাখতে হবে গুণাগুণ যাচাই। গুণাগুণ যাচাই, একটা পণ্য বা একটা সামগ্রী যখন আমরা কিনবো, অবশ্যই আমাদেরকে সেটার গুণাগুণের দিকে বা গুণগত মান সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। কারণ গুণগত মান সম্পর্কে না জেনে যদি আমরা একটা জিনিস ক্রয় করি, তাহলে ওই জিনিসটা টেকসই নাও হতে পারে বা আমাদের প্রয়োজনীয় চাহিদা পুরোপুরি নাও মেটাতে পারে। এই জন্য আমাদেরকে গুণাগুণের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো বিবেচনা করতে হবে, সময় ও শক্তি সাশ্রয়, অর্থাৎ
অর্থাৎ দেখতে হবে যে কোন জিনিসগুলো আমাদেরকে সময় এবং শক্তির সাশ্রয় করে। রাইস কুকারে যদি আমরা ভাত রান্না করি তাহলে ওটাতে চাল ধুয়ে পানি দিয়ে সুইচ অন করে দিলেই অটোমেটিক্যালি ওটা হয়ে থাকে। কিন্তু যদি আমরা পাতিলে চুলায় ভাত রান্না করতে যাই তাহলে কিন্তু ভাত পুরোপুরি রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদেরকে দেখতে হয়, নেড়ে চেড়ে দিতে হয়, ঢাকনা দিতে হয়, ভাতের মাড় ফেলতে হয়, এই বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে হয়। মানে চুলায় ভাত রান্না করার ওই সময়টুকু কিন্তু আমরা অন্য কোনো কাজ সাধারণত করতে পারি না। কিন্তু রাইস কুকারে যদি আমরা ভাত রান্না করি তাহলে কিন্তু জাস্ট সুইচটা দেওয়ার পরে কিন্তু আমরা নিশ্চিন্ত মনে অন্য কাজ করতে পারি ওই সময়টাতে। তো এরকম আমাদের দেখতে হবে যে কোন সামগ্রীগুলো আমাদের সময় এবং শক্তির সাশ্রয় করবে। তরকারি বা রান্নার কোনো জিনিস যদি আমরা চুলায় পাতিলে রান্না করি, খোলা পাতিলে রান্না করি, তাহলে কিন্তু সেটা সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে, নেড়ে চেড়ে দিতে হয় বারবার। কিন্তু যদি খোলা পাতিলের পরিবর্তে আমরা যদি প্রেসার কুকার ব্যবহার করি তাহলে কিন্তু এটা অনেক কম সময়ে রান্না হয়ে যায় বা খাবারটা সিদ্ধ হয়ে যায়। তো এজন্যই আমাদের খেয়াল রাখতে হবে পণ্যের বা সামগ্রীর গুণাগুণ সম্পর্কে, যে সেটা শক্তি এবং সময় সাশ্রয়ী কিনা। এরপর যেটা খেয়াল করতে হবে মূল্য এবং উপযোগিতা। আমাদের দেশীয় কাঁচামালে তৈরি কম মূল্যের যেসব জিনিসগুলো, এগুলো কিন্তু গুণগত মানে যথেষ্ট ভালো, অথচ আমরা এগুলা চেয়ে বাইরের দেশের বেশি মূল্যের চাকচিক্যময় দ্রব্য সামগ্রীর উপর বেশি আকৃষ্ট হই। তো এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা বাইরের সামগ্রীর প্রতি বেশি আকর্ষণ না দেখিয়ে যদি আমরা দেশীয় কাঁচামালে তৈরি আমাদের দেশের কারিগরদের দিয়ে তৈরি দ্রব্য সামগ্রী কিনি এবং ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো, এবং যেহেতু দেশীয় কাঁচামালে তৈরি অবশ্যই সেটা পরিবেশের জন্য অনেক ভালো। তো আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আবার এগুলা আমরা সাধারণত কিন্তু বাইরের জিনিসের তুলনায় কিন্তু যথেষ্ট কম মূল্যেও আমরা এগুলা পেয়ে থাকি। এরপর যেটা খেয়াল করতে হবে গৃহ সামগ্রীর কাজের প্রকৃতি অনুযায়ী কিন্তু গৃহ সামগ্রী এক এক জিনিসের তৈরি। যেমন কাঠের ফার্নিচার হতে পারে, বিভিন্ন মেটালের তৈরি ফার্নিচার হতে পারে। ব্যবহার উপযোগিতার উপর ভিত্তি করে আমাদেরকে এই সামগ্রীগুলো ক্রয় করতে হবে। কাঠের জিনিসপত্রগুলো যেহেতু একটু ভারী হয়, এটার পরিবর্তে যদি পার্টেক্স বা মেলামাইন বোর্ডের যে সামগ্রীগুলো, এগুলো কিন্তু যথেষ্ট ওজনে হালকা হয়। আমরা যদি কাঠের পরিবর্তে এগুলো ব্যবহার করি তাহলে কিন্তু সহজে নাড়াচাড়া করা, বা যদি পরিবারের সদস্যদের চাকরি বদলিজনিত চাকরি হয় তাহলে বারবার বাসা পাল্টানোর একটা সমস্যা হয় বা বাসা পাল্টানোর একটা ব্যাপার থাকে, তখন কিন্তু এই ভারী জিনিসপত্র টানাটানি করা অনেক কঠিন হয়ে যায়। এক্ষেত্রে যদি আমরা হালকা জিনিস ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই কাজটা, বদলির কাজ বা বাসা চেঞ্জ করার কাজটা যথেষ্ট সহজ হয়। আবার দেখা যায় যে এখনকার সময়ে বিভিন্ন কাজ, পড়াশোনা বা বিভিন্ন কারণে, চাকরির কারণেও হতে পারে, আমরা নিজেদের বাড়ি থেকে শহরের দিকে বেশি থাকি, বা কাজকর্ম বা পড়াশোনার জন্য গ্রাম অঞ্চল বা মফস্বল এলাকা ছেড়ে আমাদেরকে শহরের দিকে থাকতে হয়। এক্ষেত্রে দেখা যায় যে ছোট বাসায় বেশি জিনিসপত্র কিন্তু রাখার জায়গা হয় না। এক্ষেত্রে যদি আমরা বহুমুখী আসবাবপত্রের ব্যবহার করি, যেমন ডাইনিং টেবিলটাকে যদি আমরা খাওয়ার শেষ হওয়ার পর পড়ার টেবিল হিসেবে কাজে লাগাই তাহলে কিন্তু পড়ার টেবিলটা আর রাখার প্রয়োজন হয় না, বা পড়ার টেবিলের কাজটাও কিন্তু ওই ডাইনিং টেবিলের মাধ্যমে করা যায়। তো এরকম ইদানিংকালে বিভিন্ন বহুমুখী আসবাবপত্র পাওয়া যায়, যেমন সোফা ফোল্ড করে সোফা হিসেবে ব্যবহার করা যায়, আবার রাতে শোয়ার জন্য ওটাকে খুলে আবার খাট হিসেবে
বেড হিসেবে ব্যবহার করা যায়। তো এরকম বহুমুখী ব্যবহার যেসব আসবাবপত্রের সেগুলোও আমরা কিন্তু নির্বাচন করতে পারি। তো এই কেনার আগে গৃহ সামগ্রী ক্রয়ের পূর্বে আমাদেরকে কিন্তু এই বিভিন্ন সামগ্রীর এই গুণগত মানগুলো যাচাই বাছাই করে তারপর ক্রয় পরিকল্পনা করতে হবে। এরপর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে বাজার মূল্য সম্পর্কে ধারণা। বাজার মূল্য সম্পর্কে ধারণা। সর্বোপরি আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রথমে তো আমরা দ্রব্য সামগ্রীর একটা তালিকা তৈরি করলাম, তারপর ক্রয় পরিকল্পনা করলাম, এরপর গুণগত মান যাচাই করলাম, এবং সর্বশেষ যেটা বাজার মূল্য সম্পর্কে ধারণা। এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এগুলো সবই আমার ঠিক থাকলো, কিন্তু এই বাজার মূল্য বা পণ্যের দাম বা মূল্য সম্পর্কে যদি আমার কোনো ধারণা না থাকে, বা পণ্যের মূল্য সম্পর্কে চিন্তা ভাবনা না করেই যদি আমরা সামগ্রী কেনার জন্য বাজারে যাই বা সামগ্রী কিনতে যাই, তাহলে কিন্তু সেটা অনেক বড় সমস্যার সৃষ্টি করে। অবশ্যই আমাদের প্রথমে যখন আমরা লিস্ট করব বা তালিকা করব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে পণ্যের দাম বা মূল্যটা কেমন, কারণ পরিবারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে অবশ্যই আমার এই সামগ্রীগুলো ক্রয় করা লাগবে। যদি পরিবারের আয়ের তুলনায় বেশি দামের জিনিসপত্র আমি কিনতে যাই, তাহলে আমার বাজেট ফেল করবে, বা বাজেটের মধ্যে আমরা সবকিছু ক্রয় করতে পারবো না, এবং আমাদের প্রয়োজনীয় চাহিদাও কিন্তু পূরণ করা সম্ভব হবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে এই পণ্যের মূল্য বা বাজার মূল্য সম্পর্কে আগে থেকেই অবগত হতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের সামগ্রী কেনার চেষ্টা করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে একটা জিনিস বা একটা সামগ্রী আমরা কিনতে গেলাম বাজারে, ওই জিনিসটার দাম সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। সেক্ষেত্রে বিক্রেতা কিন্তু আমাদেরকে বেশি দাম নিয়ে আমাদেরকে ঠকাতে পারে, বা আমরা কিন্তু বেশি কম মূল্যের কোনো জিনিস বা কম মূল্যের কোনো সামগ্রী আমরা বেশি মূল্য দিয়ে কিনে নিয়ে আসলেও কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, প্রয়োজনীয় সামগ্রী কেনার পূর্বে অবশ্যই আমাদেরকে বাজার মূল্য বা পণ্যের মূল্য সম্পর্কে একটা পুরোপুরি ধারণা যদি আমরা নাও পাই, কাছাকাছি যাতে আমরা কাছাকাছি মূল্য সম্পর্কে একটা ধারণা পেতে পারি, সেভাবে চেষ্টা করতে হবে। এক্ষেত্রে সহযোগিতা করতে পারে যে জিনিসগুলো, পুরাতন বিভিন্ন ধরনের মেমো, অর্থাৎ অনেক পূর্বে কেনা হয়েছে বা আগে কেনা হয়েছে এরকম জিনিসপত্রের যে ক্যাশ মেমোগুলো থাকে, সেগুলো দেখে কিন্তু আমরা ওই জিনিসটার দাম সম্পর্কে আইডিয়া করতে পারি বা ধারণা পেতে পারি। আবার পরিচিত কেউ ওই পণ্যটা বা ওই সামগ্রীটা পূর্বে কিনেছে, তার কাছ থেকে কিন্তু আমরা ধারণা পেতে পারি। তার সাথে কথা বলে বা আলোচনা করে আমরা ওই পণ্যটার সম্পর্কে বা পণ্যটার দাম সম্পর্কে কিন্তু আমরা ধারণা লাভ করতে পারি। এভাবে আমাদেরকে খেয়াল করতে হবে, আগে থেকেই আমাদের বাজার মূল্য বা পণ্যের মূল্য সম্পর্কে একটা পুরোপুরি ধারণা না হলেও কাছাকাছি একটা ধারণা লাভ করতে। এতে করে আমাদেরকে গৃহ সামগ্রী বা বিভিন্ন ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে বেশ সুবিধা হবে, এবং বিক্রেতারাও আমাদেরকে ঠকাতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অত্যন্ত প্রয়োজনীয় গৃহ সামগ্রী ক্রয়ের নীতি এগুলো সম্পর্কে আমরা জানলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা এই গৃহ সামগ্রী ক্রয়ের নীতিগুলা মেনে চলার চেষ্টা করবে। এতে করে বাজেটের মধ্যে তোমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করা খুব সহজেই সম্ভব হবে, এবং প্রয়োজনীয় চাহিদা পূরণ করার ফলে পরিবারের সদস্যদের মধ্যেও কিন্তু সুসম্পর্ক বিরাজ করবে, এবং গৃহে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো এবং নিরাপদে থাকবে, এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না।
প্রয়োজনে যদি বের হতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক বেশি সচেতন হবে। তো আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।